দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান আপনাদের সঙ্গে আজ হাজির হয়েছি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরাকে নিয়ে। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা আলোচনা সমালোচনা চলছে, অনেক ঝড় চলছে। অনেকেই জানতে চেয়েছেন এসবের প্রেক্ষিতে তাদের কি বক্তব্য, সেই বক্তব্যগুলো তুলে ধরতে চাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরুতেই জানতে চাই কেমন আছেন? মোটেও ভালো নেই, কারণ যে গুজব ছড়াচ্ছে আমি নাকি কোথায় পালাই গেছি, পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না। আপনারা জানেন যে একটু ঝড় চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা হামলা, অনেক গল্পই আমরা শুনতে পাচ্ছি। যারা অভিযোগ করেছেন তাদের গল্প আমরা শুনেছি, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আসলে জানতে চাই সেদিন আসলে যে হামলা একটা ভিডিও আমরা দেখেছি, যে একটু মারামারি বা একটু হাতাহাতি হয়েছে, কি হয়েছিল কে বলবেন? আচ্ছা আমি বলি, ফার্স্ট অফ অল আমার ব্যাপারটা ক্লিয়ার করি। ইয়াসিন যেটা বললো আমার ব্যাপারে, পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না। তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না। যেখানে আমার মোবাইল রানিং, আমি একটা নোন পার্সন, আমাকে ইজিলি কিন্তু যে কাউকে বললে হবে যে রাকিবের বাসা কোথায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াসিন আমার এই বাসার মানুষ, সে জানে আমার বাসার অ্যাড্রেস কোথায়। তার নানা নানুর সন্তান আমি, সে কি আমার ব্যাপারে জানে না? সে সব জায়গায় আমার নামে মিথ্যাচার চালায় যাচ্ছে আজ থেকে 5 মাস ধরে। যেহেতু অভিযোগটা এসেছে অন্তরার নামে, তাই তো? আমি একটু অন্তরার কাছে জানতে চাই, যেহেতু আপনি ওখানে ছিলেন, আপনি একটু বলেন যে কি হয়েছিল মূল ঘটনাটা। মানে মেইনলি ঘটনা কিন্তু আজকের থেকে না, ইয়াসিন বলেন মিথিলা বলেন, এরা কিন্তু মানে দীর্ঘ 5 থেকে 6 মাস ধরেই, মানে যখন থেকে আমাদের টিম থেকে চলে গেছে তারা, তখন থেকেই হচ্ছে আমার হাজবেন্ডের মধ্যে আমার মধ্যে তো গ্যাঞ্জাম লাগানোর অনেক চেষ্টা করছে। বাট আমার হাজবেন্ড আমার ব্যাপারে সব কিছুই জানে, সে আমাকে দেখে শুনেই বিয়ে করছে। সো এখানে তো আমাদের মধ্যে প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তখন যারা মানে তারা যখন এটা সাকসেসফুলি করতে পারেনি, এরপরে আমার ফ্যামিলি, আমার পরিবারকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো সব কিছু প্রুফ আমার কাছে আছে। আমার বাবাকে নিয়ে বলেন, আমার ছোট বোনকে নিয়ে বলেন, আমাকে নিয়ে বলেন, সবাইকে নিয়ে। সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে। ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো, যেটাই মানে বলে আসলে হচ্ছে ওদের আগে সিএনজি ছিল 6টা, ওর বাবা সেটার মাধ্যমে একটা আর্নিং সোর্স ছিল। মেইনলি তো কাইন্ড অফ আমাদের বিজনেস ছিল। আর আমরা কিন্তু শুরু থেকে কিন্তু সবাই বড় না। যদি আমাদের ব্যাপারটা বলেন, আমার বাবাও কিন্তু খুব কষ্ট করে আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। একটা মানুষ জন্ম থেকে কিন্তু খুব কম মানুষই থাকে যে একটা ভালো পর্যায়ে থাকে। তো এখন সমস্যা হচ্ছে ও আমার ওয়াইফ, ওর বাবা সিএনজি চালাক, রিক্সা চালাক, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো ওকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। আমার টাকা পয়সার প্রতি যদি লোভ থাকতো তাহলে তো আমি দেখতাম যে কোন মেয়ের কত টাকা আছে, কোন মেয়ের বাড়ি আছে, আমার টার্গেটে থাকতো ওইটা। বাট আমার ক্ষেত্রে তো এটা না, আমাকে আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে, আমার বাবাকে অনেক দিছে। আমরা চাইলে আমাদের মতো এরকম আরও 10টা পরিবার আমি রাখি চালাইতে পারবো, অতটুকু আমার অ্যাবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে আমি কেন আরেকটা দেখবো যে আরেকটা মেয়ের টাকা লাগবে? আমার টাকার লোভ ভাই আমাদের নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা দিছে খুব ভালো দিছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে এখন এক্স্যাক্টলি সেই দিন আসলে রাতে যে ঘটনাটা, এই ঘটনাটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই যে কি হয়েছিল, সংক্ষেপে বলবেন। তো সেই দিন হচ্ছে মেনলি আমাদের তো কোনো গ্যাঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্যই নেই। আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা, এগুলো অনেক আগের থেকে বাদ দিয়ে দিছি। তো সেই দিন হচ্ছে আমার বোন, যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার, তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায়, একটা কফি শপে, তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন, আমার ভাগ্নি ছিল তার সাথে। তো তারা রেস্টুরেন্টে যায়, তো রেস্টুরেন্টে নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে। তো নামার পর আমার বাসায় যাবে, তো রিক্সায় উঠবে, এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। তো তাদেরকে দেখলো, ওরাও দেখছে, দেখে মিথিলা ইয়াসিনকে বলে, ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, 2 বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার 2 বিয়ে হয়েছে, ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা করছে। তো এটা বলতেছিল। তো তখন আমার বোন কান্না করে আমার মাকে ফোন দিছে, আমাকেও ফোন দেয় না, আমার মাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আম্মু দেখো এরকম আমি বের হয়েছি, আমাকে এরকম ভাবে বাজে কথা বলছে। তো এটা যখন বলছে, তা বলছে আচ্ছা ঠিক আছে। অন্তরার যে ওরা বলে যে 2 বিয়ে হয়েছে, ওরা তো মানে ওরা কিন্তু লাইভে এসেও বলছে যে ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে 2 বিয়ে হয়েছে। হ্যাঁ, তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও, কিন্তু তারা তো দেখাতে পারেনি। তখন আমার আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলাভাইকে পাঠাচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপুর যে 2 বিয়ে হয়েছে এটা প্রমাণ কি। আমাদের মানে মূল উদ্দেশ্য ছিল আমাদের তো একটা ফ্যামিলি নিয়ে চলতে হয়। তো আমরা দুইজনই নন পার্সন, ও নন পার্সন আমিও নন পার্সন। তো আমার বাবা যখন কোথাও যায়, আমার বাবাকে কিন্তু আমার মাধ্যমে চেনে, যে দেখো রাকিবের বাবা আসতেছে। তো তাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল বলেন বা প্রতিবেশী, কারণ আমাদের তো বিজনেস আছে, সব জায়গায় কম বেশি সবাই চেনে। তো ওইখানে মানুষ বলতেছিল যে আপনার ছেলের বোন নাকি 2টা বিয়ে হয়েছে, বা ওর আব্বু আম্মুকে সেম, এগুলো বলতেছিল। একটু আমি যদি অন্তর কাছে ফিরে যাই, অন্তরা যেটা হচ্ছে
তারা যেটা বলছে যে তারা একটা ব্লগ বানাতে কোনো একটা প্রমোশনের কাজে সেখানে গিয়েছিলেন, আপনারা হঠাৎ করে সেখানে উপস্থিত হয়েছেন। এটা হচ্ছে মিথিলা আমি তো এবং ছিলাম না ওইখানে, না, আমার বোন ছিল। হ্যাঁ আপনি ছিলেন না প্রথমে, মানে তাদের ভাষ্যটা হচ্ছে এমন যে হঠাৎ করে তারা এসে কিছু বাজে কথা বলছিল, কটাক্ষ করছিল। একটা পর্যায়ে তারা হচ্ছে 999-এ ফোন দিয়েছে এবং সেই ব্যাপারে মনে হয় তারা তাদের হ্যাঁ। রেস্টুরেন্টই তাদেরকে হেল্প করেছে। আচ্ছা, আমি ওইটাই ক্লিয়ার করছি। তো তখন আমার বোন, আমার আম্মু হচ্ছে আমার বাবাকে আর আমার মেজো দুলাভাইকে পাঠায়। তো পাঠানোর পর তারা যে ডাইরেক্টলি রেস্টুরেন্টেই যায়, ওরা বসা ছিল ওইখানে। তো ওদের কাছে যে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা যে প্রতিনিয়ত অন্তরাকে বলতেছো ওর 2 বিয়ে হয়েছে, 2 বিয়ে হয়েছে, ওর বাবা সেনজিওয়ালা, তো ওর যে 2 বিয়ে হয়েছে এটা যে তোমরা বলতেছো, এটা প্রমাণ কি, তোমরা প্রমাণ দাও। তখন তারা প্রমাণ তো দিতে পারে না, তারা একদম থতপত খেয়ে যায় আর বলে কি যে সবকিছু হচ্ছে রাকিবের বোনরা করছে, রাকিবের বোনদেরকে যে জিজ্ঞাসা করেন। আর তো ও বলছে- কিন্তু কয়েকদিন আগে লাইভে বলছে যে অন্তরার কোন ফ্রেন্ড নাকি বলছে। হ্যাঁ, আচ্ছা, তো মানে ওর কথার অনেক রকমের হচ্ছে, বুঝছেন। আর এমন একজনের নাম হচ্ছে যাকে আমরা জীবনে চিনি না, যে ছেলেকে দেখাইছে সেই ছেলে নিজে ভিডিও বানায় বলছে যে অন্তর সাথে হ্যাঁ, আমার আমি কোনো সেটা দেখেছি এবং আপনারা যথাসম্ভব সেটা শেয়ারও করেছেন। Share ও করেছি। ভিডিওটা। বান্ধবীর ভাই বা আচ্ছা, আমার right, আমার right, বেস্ট right. ফ্রেন্ডের ভাই হয় আর কি, উনি এখন ইউকে তে থাকে। তো এরকম যখন কাহিনী হয় তো আমার ভাইয়া নরমালি ওকে জিজ্ঞাসা করছে, ওইটা ভিডিও আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো। তো এটাই, এতটুকুই, ঠিক আছে। তো তখন রেস্টুরেন্টে ওনারা এসে বলে যে এটা এখানে আসলে এরকম চলবে না, তো আপনারা চলে যান। তো আমার বাবা মা কিন্তু তখনই, মানে বাবা না অ্যাকচুয়ালি আমার ভাইয়া আর আমার বাবা তখনই ওখান থেকে চলে আসে। তো আসার পর তারা মেবি 999 নাম্বারে কল করেছে। তো যেহেতু আমার কি বলে, আমার ননাসদেরকে ওখানে দোষারোপ করা হয় যে তারা এরকম একটা কথা বলেছে, আমার 2 বিয়ে হয়েছে। তো তখন রাকিব বলে আচ্ছা ঠিক আছে চলো, তো ওরা তো এখানে আছে, তো আমরা যাই, আপুদেরকে নিয়ে যাই, জিজ্ঞাসা করি, তাহলে তো আজকে ক্লিয়ার হয়ে যায় ওরা এরকম প্রতিনিয়ত কেন বলতেছে এটা। তো আমরা আপুদেরকে নিয়ে, আমি, আমার ননদ, ও আর 2 আপু যায়। তো ও এখানে একদম উপস্থিতি ছিল না, ও বলছে আমি তুমি ঘটনাস্থলে ছিলাম না। তুমি ওদেরকে নিয়ে যাও। তো আমি, ঋতু আর আপুর আমার সাথে যাই। যাওয়ার পর দেখি ওখানে পুলিশ আর হচ্ছে এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল। তো তারা সবকিছু কিন্তু ওইখানে অলরেডি যাচাই করা হয়ে গেছে, ওরা কিন্তু স্বীকারও করে ফেলছিল যে হ্যাঁ আমাদের মানে আমরা করব, সাইন করে তারপরে ওইখান থেকে যাবে, ওরা নেক্সট টাইম কখনো এগুলো করবে না। মিথিলা হ্যাঁ, নিয়ে আসি। এই মুহূর্তে যে তারা অনেক বাজে সিন ক্রিয়েট করে ফেলে, যখন আমাকে আর ঋতুকে দেখে ওইখান থেকে তারা এরা আসছে কেন, এরা কারা, এরা মানে অনেক বাজে ব্যবহার করে ওইখানে আমাদের সাথে। তো ওইখান থেকেও আমরা চলে আসি। তো ওদেরকে তখন পুলিশ বলছে, যেটা ওরাও বলছে যে পুলিশ ওদেরকে একদম সুরক্ষাভাবে নামানোর চেষ্টা করে। তো তারা যখন নেমে যায়, তো আমরা ফ্যামিলি যেহেতু অনেক মেম্বার ছিলাম, তো সবাই নামে। তো পরে আমি আর ঋতু নামার জন্য যাই আর কি। তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল। তো তখন আমার ছোট বোন যেহেতু আমার আগেই নেমে গিয়েছে, তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে ওঠার চেষ্টা করে। ঠিক, মিথিলা। হ্যাঁ, মিথিলা যে পার্টটা ইয়াসিন দেয় নাই, ওরা পার্টটা শুরু করছে কখন, পরে ওরা ফার্স্টে মিথিলা আপনারা- থেকে হার্ট করে যখন যাচ্ছিল, তখন অন্তরার বড় বোন গিয়ে মিথিলাকে ধরে, কিরে তুই আমার বোনের হাত ভাঙা ফেলবি। এটা তো ওর হাতটা স্বাভাবিক ধরে। ভাইয়া, দেখেন তখন কি আপনার পুলিশ ছিল না? হ্যাঁ ছিল। পুলিশ তো ছিল। আপনি এটাই ভাবেন, পুলিশ ওখানে দাঁড়ায় কেন দেখবে? তাদের যদি কোনো ফল্ট না থাকে তাহলে তো পুলিশ ওখানে দাঁড়ায় থাকার মতোই না। আমার ভাগ্নি দেখেন এখানে counter কিন্তু- দিছে, দেখেন। দেখেন আমার ভাগ্নি কিন্তু দেখেন এখানে একটা কথা বলেছে যে কত বড় সাহস, গায়ে হাত তুলো। এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখছেন, আপনি কি সাহস কত কাউন্টারটা বড়। দেখছেন যে সাহস কতবার গায়ে হাত তুলে? এই কথাটা তখনই বলে যখন কেউ একজনকে পার্সনকে হার্ট করে। তো মিথিলা আর ইয়াসিন ভিডিওটা শুরু করার আগে ফার্স্টে মিথিলা কিন্তু ওদের ফ্যামিলি মেম্বার মানে ঈদ থেকে হার্ট করে ও ভাবছে কি আমি ওকে মাইক দিয়ে শেষ মধ্যে পালায় চলে যাব, বাট সেই মুহূর্তে পিছিয়ে দিয়ে ওকে হাতটা ধরে ফেলে। হ্যাঁ, এভাবে। যখন আমার যে এত বড় বোনও- সাহস তুই হাত ভাঙা ফেলবি, এই কথাটা কি আপনি শুনছেন ওই যে ভিডিওতে আছে, এত বড় সাহস তুই হাত ভাঙা ফেলবি, তখন ওর হাতটা ধরে, ধরার পর মিথিলা নামে। আর ওই যে যেহেতু ঈদ থেকে থাপ্পড় মারছে ওরা, তো অন্তরার বোন কি করে ওকে থাপ্পড় দেয় একটা হেলমেটের উপর, হেলমেটের উপর যদি একটা থাপ্পড় দেয়, সে থাপ্পড়টা কিন্তু লাগে না। আমরা হেলমেট কেন ইউজ করি? প্রোটেকশনের জন্য। সেখানে ওরা দাবি করতেছে যে ওর মাথা ফাইটা গেছে, একটা থাপ্পড় খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওর নাটকটা যে করছে ভাই, পুরো পোস্ট বোঝা যাচ্ছে। যখন দেখবেন যে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইয়াসিনের ক্যামেরাটা এদিকে করছে। এর আগে যখন ওকে থাপ্পড় দিচ্ছে, ইয়াসিন কি করছে, ক্যামেরাটা এদিকে ঘুরে রাখছে। মিথিলাও কিন্তু ওদের তখন পাল্টা মারতেছিল, সেই ক্লিপটা কিন্তু ইয়াসিন দেখাই নাই। আমার বোন দেখেন তার 2 মাসের একটা বেবি আছে, 2 মাস আগেই কিন্তু তার একটা সিজার হয়েছে, সেইখানেও কিন্তু মিথিলা আঘাত করছে। মানে আমরা কিন্তু চাইলে এগুলা পাবলিকলি এসে বলতে পারতাম বা আমরা আগে দিতে পারতাম, কিন্তু আমরা চাইনি যে ওই দিনের যে আর ঘটনাটা। পুরো ঘটনাটা পুরো পরিকল্পনা ছিল ওদের। দেখেন ওদের ক্যামেরা
ক্যামেরা সেটআপ সবকিছু দেখলে কিন্তু না, এক্ষেত্রে ক্যামেরা সেটআপ নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে আমিও প্রশ্ন করেছিলাম, তারা বলেছিল যে মূলত যেহেতু তারা একটা প্রমোশনের কাজে গিয়েছিল, তার ক্যামেরা সেভাবে অন করা ছিল, সেভাবে ভিডিওটা হয়েছে। একটা বিষয় একটু বলি, মানে আপনারা যেহেতু বলছেন যে মিথিলার বিষয়টা যে সেভাবে আঘাত হয়নি, তিনি নাটক করে পড়ে গেছেন, কিন্তু আমরা আবার ভিডিওতে দেখলাম যে পুলিশই তাদেরকে নিয়ে গেছে, পুলিশের, এবং 2-3টা নাকি হসপিটাল ঘোরানো হয়েছে, তারপরে হচ্ছে তাকে সেখানে তিনি প্রায় 2-3 ঘন্টা সেন্সলেস ছিলেন। এই বিষয়টা আসলে তাহলে কি? আমি একটু বলি, কিছুদিন আগেরই ঘটনা আমি এটা, বলি, যখন দাঁড়াও এক ওরা মিনিট, যায়। আচ্ছা বাদ দাও, এটা বাদ দাও। আচ্ছা আপনি দেখেন, আমার ওয়াইফ মার খাইতেছে আর আমি এভাবে ক্যামেরাকে বলতেছি এটা কি ছিল, এটা কি ছিল, এটা কখনো কি গ্রহণযোগ্য? আমি দৌড় দিয়ে যাবো আমার ওয়াইফের কাছে, আমি হেলমেটটা দিয়ে ভিডিও করতেছি, হেলমেটটা খুলে আমার ওয়াইফকে আমি ধরতেছি না। এটা কারণ কি? আমার মেইন ফোকাস হচ্ছে কন্টেন্ট আমার বানাইতে হবে, আমাদের রাকিব দেখাইতে হবে, অন্তরাকে খারাপ করতে আর হবে। আগের যে ক্লিপ ছিল সেই ক্লিপে কিন্তু ইয়াসিন টোটালি কেটে দিছে। সে সেখানে বলতেছে রাকিবকে বলিস ও যদি আমার টাকাটা দিয়ে দেয়। আমার কথা হচ্ছে ও আমার একজন একটা এমপ্লয়ি, আমি ওকে টাকা দিয়ে রাখছি, মান্থলি একটা ইনকাম দিচ্ছি, ওকে পে করতেছি মান্থলি একটা স্যালারি, সেখানে ও কিভাবে আমার থেকে টাকা পায়? আপনারা তো একসময় টিম হয়ে কাজ করতেন, তো হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের মধ্যে এত বিরোধ চলে আসলো? একটু কি বলবেন যে কেন, সমস্যাটা কোথায়? ও সেই ছোট থেকে আমাদের ফ্যামিলিতে, ওর বাবা মা কেউই ছিল না, সবাই ছিল দূরে, তো ওর দায়িত্বটা আমাদের উপর ছিল। তো আমরা সেই ছোট কাল ওর বাবা থেকে, মা কোথায়? ওর বাবা মা হচ্ছে দুজনই সেপারেট। আচ্ছা আচ্ছা। তো সেই ছোটকাল থেকে আমরা ওর দায়িত্ব বলেন, ওকে আমি ছোট ভাই বা ছোট বাচ্চা, আমার বাবা মা সেম, সেই ছোট থেকে লালন পালন করে বড় করে নিয়ে আসছি। আমরা কখনো ভাবি নাই যে আমার ভাই না, সবসময় ভাবছি ও আমার ছোট আপন ছোট ভাই বা আমার বাচ্চা, আমি এরকম করে ওকে পালতাম। সবসময় ওকে আমি চেষ্টা করতাম যতটুকু একটা ভালো একটা শিক্ষা দেওয়া যায়, তো সেভাবেই আমি ওকে বড় করে তুলছি। ও কিন্তু ধরেন ওর বিয়ের আগ পর্যন্ত কিন্তু সব ঠিক ছিল, ও কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই। কিন্তু ওর যখন মিথিলার সাথে ওর বিয়ে হয়, ধীরে ধীরে ডে বাই ডে মিথিলা ওর ব্রেনটা ওয়াশ করতে থাকে। মিথিলার প্রবলেম হচ্ছে ঋতু আর অন্তরা, এরা দুজন কিন্তু আমার একটু থাকে না যে বুকের কাছের খুব, এদের জায়গাতে আমি অন্য কাউকে দিতে পারবো না, স্বাভাবিক। আমার বইয়ের জায়গাকে আমি কখনো মিথিলাকে দিতে পারবো, বা আমার বোনের জায়গাকে আমি মিথিলাকে দিতে পারবো? তো তারপর আমি চেষ্টা করতাম সব সময়, যদি আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেয়, আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেয়, বাট সব সময় এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি, বা এই জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না। কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো প্রায়োরিটি দিই, তাহলে কি সেই জিনিসটা হবে? তাহলে আমার ওয়াইফের মর্যাদা আমি কই দিলাম? তো আমি সবসময় যতটুকু পারতাম করতাম, বাট মিথিলা জিনিসটা মাইনে নিতে পারতো না। মিথিলা চাইতো আমি আমার ওয়াইফকে যেভাবে ট্রিট করি, আমি যাতে তাকে সেভাবে ট্রিট করি। তো একদিন দুই দিন সে আস্তে আস্তে আমাদের মধ্যে ঝগড়া লাগানো শুরু করে, আমার ইয়াসিনের মধ্যে, আজকে এটা লাগায় কালকে ওইটা লাগায়। তো ইয়াসিন ফার্স্টে বুঝতো যে মিথিলা এগুলো করতেছে, এগুলো ঠিক না। আমার সাথে ওর সাথে অনেক ইনবক্সে চ্যাট আছে, আমি ওকে বলছি যে ইয়াসিন মিথিলা এগুলো করতেছে। তো বলে যে মামা বুঝোই তো, বাসায় গেলে এরকম উল্টাপাল্টা করে, ওর মা এগুলো শিখায় দেয়, থাক। তা আমি বলছি থাক, আমার এই কথা নিয়ে তুই আবার ওরে কিছু বলিস, আমি জাস্ট তোরে জানাই রাখলাম। তো এক দুই দিন বলছি, তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আমি না বলাই ভালো, বললে হয়তো ওদের সাংসারিক জীবনে আরও সমস্যা হবে। তো মিথিলা করতো কি, ওর কাছে গিয়ে আমাদের ফ্যামিলির নামে বা আমার নামে উল্টাপাল্টা কথা বলতো, আবার ওর কথাগুলো ওর থেকে যদি ও এটা বলতো বানায় ফেলতো আরেকটা, এটা বলে আমার আম্মুর কাছে ওর নামে অনেক উল্টাপাল্টা আজে বাজে কথা বলতো। এটা বলতে বলতে হয় কি, আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে এক একজনের কথা এক একজনের কাছে বলতে 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 মানে পুরো ধ্বংস করে দিছে। মানে আমাদের এক একজনের যে কমিউনিকেশন, সেই জিনিসটা পুরো নষ্ট করে দিছে। আমার আম্মু ওর সাথে কথা বলে না, আমার সাথে কথা বলে না, আমি নিচে আসলে আমার আম্মু উপরে চলে যায়, মানে জিনিসটা এমন হয়ে গেছে। একদিন দুই দিন তিন দিন যখন জিনিসটা আস্তে আস্তে সবার সামনে আসে, সবাই আমরা মিথিলার আসল রূপটা জানতে পারি, তো আমরা ক্লিয়ার হয়ে যাই যে আসলে মিথিলার স্বভাবটা কেমন। তো ইয়াসিনের আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দেই, তো ইয়াসিন খুলবেই না কোনোভাবে। তো আমি বলছি না, কেন খুলবা না, তোমার খোলা উচিত, তোমাকে আমি খুলে দিই, আমি A to Z তোমাকে সব শিখাই দিব, করে দিব, যেভাবে লাগে তোমাকে আমি হেল্প করবো। তো আমি ওর একটা ইউটিউব চ্যানেল খুলে দিই, চ্যানেলটা আমি রান করি। তো ইয়াসিন মোটামুটি আলহামদুলিল্লাহ শুরুতে মোটামুটি একটা ভালো রেসপন্স পাই। ইয়াসিনকে তো আমি একটা স্যালারি দিচ্ছিলাম, ওদের বিয়ের পর ওদের ভরণ পোষণ A to Z সব কিছু আমার দায়িত্বে ছিল। আমি মান্থলি একটা স্যালারি দিতাম, তার পাশাপাশি ওদের কখন কি লাগবে, কি খাবে, কখন কোথায় যাবে, কোন জায়গায় ঘুরবে, সব কিছু আমি বহন করি। মনে করেন আমি ফুচকা খাবো, ও মিথিলার জন্য ফুচকা এনে দিত, এরকম আমাদের ছিল। বন্ডিংটা এমন, মানে আমি অ্যাটলিস্ট আমি পারি না কাউকে রাইখে খাইতে। আমার যদি আমার ওয়াইফ খায়, আমি আমার বোনকে খাওয়াই, আমার বোন খাই, আমার ওয়াইফকে খাওয়াই। এরকম আমাদের আশেপাশে একটা 6-7 জন আমাদের একটা ফ্যামিলি, তো সবাই মিলে আমরা সবসময় চেষ্টা করি যে একসাথে মিলেমিশে থাকবো। বাট যখন আমি ইয়াসিনের চ্যানেলটা খুলে দেই, তো মোটামুটি কয়েকদিন যাওয়ার পর ইয়াসিনের ভিতর মানে একটা লোভ লালসা মিথিলা ঢুকাই ফেলে এনিহাউ, যে তুমি এখন রাকিবের চ্যানেলে যে কাজ করে যে স্যালারি পাচ্ছ, হয়তো বা আমরা এর চেয়ে বেশি পাবো, এরকম করলে তুমি ওইটা বাদ দিয়ে দাও। তো
তো আমি ইয়াসিনকে বলছি, ইয়াসিন শোনো, তুমি যদি এখান থেকে চলে যাও সমস্যা নেই, কিন্তু ওই মুখ কালাকালি এগুলো দরকার নাই, তুমি তোমার মতো করো। তুমি যদি একটু ভালো পর্যায়ে যাও সেটা হচ্ছে খুশি, আমার চার কেউ হবে না। তোমার খুশি মানে আমার খুশি। আমি ইয়াসিনকে এটা অনেক বুঝাইছি, কিন্তু ইয়াসিন ধীরে ধীরে ডে বাই ডে ওর ওয়াইফ যেভাবে ওকে বলতেছে ও সেটাই করতেছে। আজকে এটা, কালকে ওইটা, তোমার নানু এটা করছে, তোমার অন্তরা এটা করছে, ঋতু আমার সাথে এটা করছে। তো ইয়াসিন ওর কথা মতো শুনতে 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 আমাদের সাথে একটা কানেকশন খারাপ করে ফেলে। অথচ যেগুলো আমরা করিনি, আমি বা ঋতু আমরা কেউই করিনি, ওগুলো বলতো ইয়াসিনকে। তো এগুলো নিয়ে আস্তে আস্তে গ্যাঞ্জামটা বাঁচতে বাঁচতে যখন বড় একটা গ্যাঞ্জাম হয়, তো আমরা কক্সবাজার যাই। কক্সবাজার যাওয়ার পর ওইখানে মিথিলা বলে ঋতু নাকি কি বলছে, কিন্তু ঋতু এটা বলে নাই। তো আমি সবসময় ওইখানে গিয়ে সবসময় মতো বুঝাইলাম যে দেখো, নিজেদের মধ্যে এরকম করো না, ও ঋতু এই কথা বলে নাই, তোমাকে এই কথাটা ঋতু কেন বলো, যদি বইলেও থাকে তুমি আমাকে বলতা, এগুলো নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নেই। বলেন না, আমরা থাকবো না, আমরা কালকে সকালেই চলে যাব। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চলে যাবা তাহলে আমাদের ক্যামেরাটা তুমি যেহেতু এতদিন হ্যান্ডেল করছো, একটা মানুষ যখন জব করে হঠাৎ করে জবটা ছাড়াটা কিন্তু ঠিক না, অ্যাটলিস্ট একটা দায়িত্ব একজনকে দিয়ে যাওয়াটা উচিত। শূন্যতা হয়ে হ্যাঁ। যায় সেই ক্ষেত্রে। তো আমি বললাম তুমি চলে যাবা, তাহলে এক কাজ করো, তাহলে তুমি জয়কে দিয়ে দাও। আমার খারাপ লাগছে, কষ্ট লাগছে যে এই ইয়াসিনের জন্য আমি এত কিছু করলাম, আর এই ইয়াসিন আমাকে এখন এভাবে ফালাই রেখে চলে যাবে ঢাকার বাইরে, আমি কক্সবাজার। তা আমি একটু রাগ হয়েছি, ঠিক আছে যাও তুমি, তোমার সাথে আমার আজকে পড়ার কোনো কথা হবে না, তুমি চলে যাও। এটা বলে আমি আমার রুমে চলে আসলাম। তো ইয়াসিনের মধ্যে চলে গেল। এই যে ইয়াসিন গেল, ইয়াসিনের সাথে কিন্তু আমার আর কোনো কানেকশন নাই।